বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা ভালো আছো। চলে আসছি আজকে আবার তোমাদের ক্লাসের টপিকে। গত ক্লাসে আমরা শুরু করেছিলাম ভ্যারিয়েন্স টেস্ট নিয়ে। আজকে আমরা ভ্যারিয়েন্স টেস্ট গত ক্লাসে আমরা মোটামুটি সবগুলো ভ্যারিয়েন্স টেস্টই আমরা কাজ করেছি, সিঙ্গেল, ডাবল, মাল্টিপল। আজকে আমরা কোরিলেশন এবং রিগ্রেশন কোএফিসিয়েন্ট নিয়ে কথা বলবো এবং এর মধ্যে তোমাদের এর আগে যে ক্লাসটা ছিল সেই ক্লাসের মধ্যে আমরা কোরিলেশনের জিরো কোরিলেশন যেটা সেটা আমরা শেষ করেছি। আজকে আমরা পরবর্তী যে টেস্টগুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো। প্রথমেই আমরা যাই যে গত ক্লাসে আমরা যেটা ছিলাম সেটা হচ্ছে জিরো কোরিলেশন, অর্থাৎ কোনো এক দুটো ভ্যারিয়েবলের মধ্যে কোরিলেশন আছে কিনা সেটা টেস্ট করা। আর আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা স্পেসিফাইড কোরিলেশন। আমরা ধরে নিচ্ছি যে দুটো ভ্যারিয়েবলের মধ্যে এই পরিমাণ কোরিলেশন আছে, অর্থাৎ হাইট এবং ওয়েটের মধ্যে 0.975 কোরিলেশন আছে। তো সেটা আমরা টেস্ট করে দেখব যে আসলে এটা ঠিক আছে কিনা। আমরা যখন পরবর্তীতে এক্সাম্পল গুলোতে যাব তখন তোমাদের জিনিসগুলো আরো ক্লিয়ার হবে। আমরা এখন যে কাজগুলো করছি সেগুলো হচ্ছে থিওরিটিক্যালি যে কিভাবে তোমরা এই টেস্ট গুলো আসলে, যেমন যদি বলা হয় যে টেস্ট দ্য হাইপোথিসিস দ্যাট rho is equal to rho 0 or a specified value of rho বা correlation coefficient, তাহলে তোমরা কাজটা কিভাবে করবে সেটাই আমরা এখন আমি দেখাচ্ছি। তাহলে আমাদের জিনিসটা হচ্ছে কি, টেস্ট ফর এ স্পেসিফাইড নন জিরো ভ্যালু অফ কোরিলেশন কোএফিসিয়েন্ট। তার মানে হচ্ছে আমাদের একটা নন জিরো ভ্যালু, আগের ক্লাসে আমরা যেটা করেছি সেটা হচ্ছে জিরো ছিল, এখানে রো ইজ ইকুয়াল টু জিরো নিয়ে কাজ করেছিলাম। আর আজকে আমরা যেটা করব যেটা একটা নন জিরো, অর্থাৎ কোনো একটা স্পেসিফিক ভ্যালু আমরা এখানে ধরে নিব। আমাদের অ্যাজাম্পশন গুলো কি, এ র্যান্ডম স্যাম্পল অফ n পেয়ার্স অফ অবজারভেশন ইজ ড্রন ফ্রম এ বাইভেরিয়েট নরমাল ডিস্ট্রিবিউশন। এই অ্যাজাম্পশনটা এর আগে আমরা যে অ্যাজাম্পশনটা পেয়েছিলাম অর্থাৎ জিরো কোরিলেশনের ক্ষেত্রে একই অ্যাজাম্পশন। তো হাইপোথিসিসটা শুধু চেঞ্জ হবে যে h নট ইজ ইকুয়াল টু h নট, রো ইজ ইকুয়াল টু রো নট। আগে আমরা কিন্তু এখানে জিরো দিয়েছিলাম, আর এখানে রো নট মানে একটা স্পেসিফিক ভ্যালু থাকবে। অর্থাৎ আমরা এখানে ধরো যদি বলা হয় যে থার্ড ইয়ার স্টুডেন্টদের হাইটের সাথে ওয়েটের কোরিলেশন 0.86 কিনা টেস্ট করে দেখাও, তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে যে ভ্যালুটা সেই ভ্যালুটা 0.68 বসাবো। আমাদের যেহেতু হাতে কোনো ভ্যালু নেই তাই আমরা এটাকে রো নট হিসাবে ধরে নিচ্ছি। অল্টারনেটিভ হাইপোথিসিস রো নট ইজ ইকুয়াল টু রো নট। So our test statistic is the test statistic d is equal to, এটা আগেরটা করেছো তোমরা টি টেস্টে, এটা কিন্তু ডি টেস্ট বা জেড টেস্ট, is equal to z minus জাই। এটা কিন্তু আরেকটা সিম্বল, সেটা হচ্ছে জাই এর সিম্বল। এটা আমরা একটু দেখি, যদি লেখাটা দেখাই তোমাকে, তোমাদের দ্যাট মিন্স এটা আসলে এখানে লেখা এরকম একটা সিম্বল হবে, জাই। এটাকে আমরা বুঝি জাই, ঠিক আছে? তাহলে আমাদের টেস্ট স্ট্যাটিস্টিক্স এর ডি হচ্ছে ডি ইজ ইকুয়াল টু হচ্ছে জেড মাইনাস জাই ডিভাইডেড বাই রুট ওভার 1/n মাইনাস 3। অর এটাকে দেখো আমরা এভাবেও লিখতে পারি, কারণ এটা যদি উল্টে যায় তাহলে আমরা এটাকে এভাবেও লিখতে পারি, root n minus 3 into z minus জাই, which follows the normal distribution with zero mean and standard deviation variance 1। এখানে z is equal to হচ্ছে এই যে z, সেই z is equal to হচ্ছে half log e 1 plus r divided by 1 minus r। এই আরটা তোমরা কোথা থেকে পাবে? এই আরটা যে স্যাম্পল কালেকশন করেছো সেই স্যাম্পল কালেকশনের থেকে আমরা কিন্তু আর এর মানটা পাবো। তার মানে হচ্ছে তোমরা যে কোরিলেশন বের করেছো এর আগে r is equal to summation xy minus summation x into summation y divided by n, এইভাবে যে একটা রুট দিয়ে নিচে, এভাবে যে তোমরা কোরিলেশন কোএফিসিয়েন্টের যে ভ্যালুটা ফার্স্ট ইয়ারে যে কোরিলেশন কোএফিসিয়েন্ট বের করেছো সেই কোরিলেশন কোএফিসিয়েন্টের
ভ্যালুটা তোমরা এখানে বসাবে। আর হচ্ছে রো ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ ইন্টু লগ ই 1 প্লাস রো ডিভাইডেড বাই 1 মাইনাস রো। তাহলে এই রোটা কোনটা? এই রো হচ্ছে আমাকে আসলে এইখানে যে স্পেসিফিক ভ্যালুটা যেটা আছে সেটা আমরা এইখানটায় বসাবো। তাহলে আমরা জেড এর ভ্যালুটাও পেয়ে গেলাম। জেড এর ভ্যালুটা কোত্থেকে পেয়েছি? স্যাম্পল কোরিলেশন কোএফিসিয়েন্ট থেকে আমরা জেড এর ভ্যালুটা বের করব। আর রো এর ভ্যালুটা যেটা সেটা আমরা বের করব পপুলেশন কোরিলেশন কোএফিসিয়েন্ট যেটা সেখান থেকে। তাহলে আমরা এখান থেকে জেড এবং যাই দুটো যে পেয়ে যাব, এটা আসলে যাইয়ের চিহ্ন, দুটো সিম্বল একই মনে হচ্ছে কিন্তু এটা আসলে যাই ইজ ইকুয়াল টু 1 হাফ ইন্টু লগ ই 1 প্লাস রো ডিভাইডেড বাই 1 মাইনাস রো। তাহলে এখানে আমরা ডি টেস্টের মধ্যে জেড, এখানকে জেড এর যে ভ্যালুটা আমরা পাবো সেই ভ্যালুটা বসাবো, আর এখান থেকে যে যায়ের যে মানটা সেই মানটা আমরা এখানে বসাবো, আর নিচে রুট এন মাইনাস 3। এন হচ্ছে নাম্বার অফ পেয়ার্ড অবজারভেশন, অর্থাৎ আমরা এখানে যে কয়টা এখানে আমরা বলেছি এন পেয়ার অফ অবজারভেশন। আমার যদি 20টা ভ্যালু থাকে তাহলে আমার এন হবে 20 বা 20, এন যদি 30 থাকে তাহলে এখানে এন 30 হবে। তাহলে আমরা এইভাবে রেজাল্ট গুলো আমরা এখানে বসিয়ে দিব। দেন আফটার ক্যালকুলেশন উই গেট রেজাল্ট, দ্যাট ইজ দ্য ভ্যালু অফ ডি, অর্থাৎ ডি এর ভ্যালুটা আমরা পেয়ে যাব। তারপরে কিন্তু সে আগের মতো করেই আমাদের কমেন্টটা করতে হবে, H naught is rejected if the calculated value of mod D greater than is equal to 1.96, otherwise accepted at 5% level of significance। তার মানে হচ্ছে আমরা এখানে 5% level of significance এ Z এর ক্যালকুলেটেড ভ্যালুটা পেয়েছি হচ্ছে কত? 1.96, আর আমাদের সরি টেবিল ভ্যালুটা পেয়েছি আমরা 1.96, আর এখান থেকে আমরা যে ক্যালকুলেটেড ভ্যালু সেই ভ্যালুটা হচ্ছে মড ডি। যদি এই ভ্যালুটা বড় হয় greater than 1.96, then we have to reject our null hypothesis। সেই ক্ষেত্রে আমরা বলবো যে না, পপুলেশন কোরিলেশন কোএফিসিয়েন্টের মানটা এত না। তাহলে এটাই গেল হচ্ছে আমাদের সিম্পল কোরিলেশন কোএফিসিয়েন্টের যে টেস্ট, এটা স্পেসিফাইড কোরিলেশন সেটা। এখন আমরা দেখব ইকুয়ালিটি অফ টু কোরিলেশন। তাহলে দুটো কোরিলেশনের মধ্যে আমরা ইকুয়ালিটি আছে কিনা সেটা টেস্ট করে দেব। যেমন ধরো এটা হতে পারে যে গ্রামের লোকদের বিএমআই এবং শহরের লোকদের বিএমআই সমান কিনা, সেটা বডি মাস ইন্ডেক্স। এটা আসলে আমরা এভাবে বলতে পারি গ্রামের লোকদের হাইটের সাথে ওয়েটের কোরিলেশন আর শহরের লোকদের হাইটের সাথে ওয়েটের কোরিলেশন সমান কিনা সেটা আমরা দেখতে চাই। আসলে আমরা যদি বলি যে গ্রামের লোকজন যারা পরিশ্রমী তাদের আসলে ওয়েট আর হাইট তার মধ্যে একটা কোরিলেশন পাবো আমরা, আর শহরের লোক তাদের মধ্যেও কিন্তু একটা কোরিলেশন আমরা পাবো হাইট এবং ওয়েটের মধ্যে। আমরা দেখতে চাই যে এই দুটো পপুলেশনের যে কোরিলেশন সেটা সমান কিনা সেটা আমরা দেখতে চাই। তাহলে দেখো টেস্ট দ্য ইকুয়ালিটি অফ টু কোরিলেশন কোএফিসিয়েন্ট, ঠিক আছে, হাইলাইট করে দিচ্ছি। টেস্ট দ্য ইকুয়ালিটি অফ টু কোরিলেশন কোএফিসিয়েন্ট। ওকে, এখন দেখো আমাদের আমরা যে হাইপোথিসিসটা ধরেছি অ্যাজাম্পশন ঠিক আগের মতোই। আগে ছিল আমাদের একটা স্যাম্পল, আমরা n পেয়ার্ড অবজারভেশন বলেছিলাম। এখন টু র্যান্ডম স্যাম্পল অফ n1 and n2 পেয়ার্স অফ অবজারভেশন আর সিলেক্টেড ফ্রম টু বাইভেরিয়েট পপুলেশন নর্মাল ডিস্ট্রিবিউশন। তাহলে আমরা এখানে কিন্তু একটু ডিফারেন্ট আছে, সেটা হচ্ছে কি আমরা আগে নর্মাল ডিস্ট্রিবিউশনের থেকে একটা স্যাম্পল নিয়েছিলাম যেটাকে আমরা বলেছিলাম n পেয়ার অফ অবজারভেশন, আর আমরা এখন বলছি যে টু বাইভেরিয়েট নর্মাল ডিস্ট্রিবিউশন, দুটো বাইভেরিয়েট নর্মাল ডিস্ট্রিবিউশন থেকে আমরা দুটো পেয়ার অফ অবজারভেশন, দুটো র্যান্ডম স্যাম্পল নিয়েছি। র্যান্ডম স্যাম্পল গুলো হচ্ছে একটা n1 আর একটা n2 and both are pair of observation, ঠিক আছে, n1 পেয়ার অফ অবজারভেশন আর n2 হচ্ছে আরেকটা পেয়ার অফ অবজারভেশন, কারণ আমরা দুটো পপুলেশন থেকে দুটো
স্যাম্পল নিয়েছি। ওকে, আর হচ্ছে এখানে নাম্বার 2 তে যদি আমরা যাই, আমরা এখানে যেটা বলবো, দ্য টু স্যাম্পলস আর ইন্ডিপেন্ডেন্ট। এটা দেখো, একটু যদি খেয়াল করে দেখো, তাহলে আমরা একটু আগে যেই এক্সাম্পলটা দিলাম যে শহরের লোক আর গ্রামের লোকের হাইট এবং ওয়েটের কোরিলেশন, তাহলে দুটো পপুলেশন কিন্তু একেবারেই ইন্ডিপেন্ডেন্ট। তো ওই পপুলেশন থেকে যে স্যাম্পল গুলো আসবে সেটাকেও আমরা অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট হিসাবে ধরে নিব। যার কারণে আমরা এখানে অ্যাজাম্পশন হিসেবে ধরে নিয়েছি the two samples are independent. So our hypothesis rho 1 is equal to rho 2, alternative rho 1 not is equal to rho 2. তোমরা একটু খেয়াল করলে দেখবে যে এই যে ইকুয়ালিটি অফ টু মিন, ইকুয়ালিটি অফ টু ভ্যারিয়েন্স, ইকুয়ালিটি অফ টু কোরিলেশন কোএফিসিয়েন্ট, পরে আমরা আসবো প্রপোর্শনের ক্ষেত্রে, সব ক্ষেত্রেই কিন্তু আমরা এখানে ইকুয়ালি ধরে নিই আর অল্টারনেটিভে নট ইজ ইকুয়াল টু ধরে নিই। Now we have to our test statistic. The test statistic is D, and D is equal to Z1 minus Z2 divided by root over 1 by N1 minus 3 plus 1 by N2 minus 3. তাহলে এখানে একটু দেখো, ওইটা হাইপোথিসিস চেঞ্জ হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের টেস্ট স্ট্যাটিস্টিক্সও চেঞ্জ। তাহলে এই টেস্ট স্ট্যাটিস্টিক্স এর ক্ষেত্রে মনে রাখবা যে এখানে Z1 minus Z2 ডিভাইডেড বাই হচ্ছে 1 by root over 1 by N1 minus 3 plus 1 by N2 minus 3, which follows a normal distribution with mean 0 and variance 1. এখন আসো, এখানে আমরা তো N1 পেয়ে যাব, N2 পেয়ে যাব, কারণ আমরা দুটো স্যাম্পল দুটো পপুলেশন থেকে পেয়েছি, একটা N1 আর একটা N2। সো এটা আমরা অবজার্ভ ভ্যালু থেকেই পাবো। আর তাহলে বাকি থাকে কি? বাকি থাকে হচ্ছে Z1 আর Z2। তাহলে Z1 কোথা থেকে পাবো? Z1 is equal to half log 1 plus rho 1 divided by 1 minus rho 1, আর Z2 হচ্ছে হাফ লগ ই 1 প্লাস রো 2, সরি R2, দুটোর ক্ষেত্রে কিন্তু R, স্যাম্পল কোরিলেশন কোএফিসিয়েন্ট 1 প্লাস R2 ডিভাইডেড বাই 1 মাইনাস R2। তাহলে এটা মনে রাখাটা তোমাদের জন্য কিন্তু খুব কঠিন কিছু না, যে আমরা একটু আগেও যখন স্পেসিফাইড কোরিলেশন করেছি সেখানে আমরা Z বের করেছি একই রকম ভাবে। আর এখানে যেহেতু দুটো পপুলেশন থেকে আমরা দুটো স্যাম্পল পেয়েছি, তাই একটা স্যাম্পলের জন্য এখানে আমি ডিফাইন করেছি R1 দিয়ে, আর আরেকটা স্যাম্পলের জন্য আমরা ডিফাইন করেছি R2 দিয়ে। সো ইউ ক্যান গেট ইজিলি দ্য ভ্যালু অফ Z1 and Z2। আর তোমাদের যদি বলেই দেয়া থাকে যে N1 স্যাম্পলের জন্য কোরিলেশন কোএফিসিয়েন্ট হচ্ছে এত, N2 স্যাম্পলের জন্য কোরিলেশন কোএফিসিয়েন্ট হচ্ছে এত, তাহলে তো আর খুব বেশি একটা কাজই করতে হবে না, জাস্ট ভ্যালুটা এখানে বসিয়ে দিলেই হয়ে যাবে। তাহলে আমরা এখন যে কাজটা করব, যে আমরা 1 প্লাস আর 1 মাইনাস আর এটাকে রেজাল্টটা বসাবো, বসানোর পর এটা লগ নিয়ে তাকে হাফ দিয়ে মাল্টিপ্লাই করব অথবা 2 দিয়ে ভাগ করব। তাহলে এভাবে আমরা কিন্তু Z1 এর মানটা পেয়ে যাব, একইভাবে আমরা Z2 এর মানটাও পেয়ে যাব। তাহলে Z1 Z2 এর মানটা আমরা এখানে বসাবো, আর নিচে হচ্ছে এই ফর্মুলার মধ্যে N1 N2 এর ভ্যালুটা বসাবো, তাহলে আমরা D এর ভ্যালুটা পেয়ে যাব। ঠিক একইভাবে আমরা কমেন্টটাও করব আগের মতো করে, H naught is rejected if the calculated value of mod D greater than is equal to 1.96, otherwise accepted at 5% level of significance. তাহলে এখানে তোমরা D কোথাও কোথাও কিন্তু তুমি Z হিসাবেও আছে, এটাকে Z হিসাবেও, Z টেস্ট হিসাবেও Z দিয়েও বলা আছে। সুতরাং তোমার এটাকে নিয়ে অরির হওয়ার কারণ কথা না, বিষয় না, জেডও হতে পারে, এটা ডি হিসাবেও সিম্বল রাখতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে আমাদের একইভাবে আমরা কমেন্টটা করব এবং এটাকে আমরা যাচাই করে দেখব যে আমাদের ক্যালকুলেটেড ভ্যালুটা যদি বড় হয়, দেখো এখানে কি হলো, যদি আমাদের এই ভ্যালুটা বড় হয় কাটছে at 5% level of significance 1.96 এর চেয়ে যদি বড় হয়, তাহলে আমরা বলবো যে এই হাইপোথিসিসটা বাতিল হয়ে যাবে। এই হাইপোথিসিসটা বাতিল হয়ে যাওয়ার অর্থ হচ্ছে দুটো গ্রুপের পপুলেশন কোরিলেশন কোএফিসিয়েন্ট সমান না, এটা বাতিল হয়ে গেল। আর ট্রু হবে কোনটা? তাহলে সত্য হবে এটা। তার মানে হচ্ছে the correlation coefficient of height and weight of
আরবান এন্ড রুরাল আর নট ইকুয়াল। ওকে, ঠিক আছে, তাহলে আমরা পরের স্লাইডে যাই, দেখি টেস্ট অফ ইকুয়ালিটি অফ সেভারাল কোরিলেশন কোএফিসিয়েন্ট। এখন আসো আমরা দুটো থেকে আমরা এখন যাব হচ্ছে সেভারাল। সেভারালটা আমরা একটু হাইলাইট করে পড়তে সুবিধা হবে। সেভারাল কোরিলেশন কোএফিসিয়েন্ট, ঠিক আছে। তাহলে এখন দেখো খেয়াল করলে যে সেভারালের ক্ষেত্রে কিন্তু তোমাদের অবশ্যই স্যাম্পল সাইজটা আর দুটা থাকবে না, এর চেয়ে বেশি হবে। তাহলে অ্যাজাম্পশনে দেখো ঠিক আগের মতোই মোটামুটি k random samples of n1 n2 and nk up to nk pair of observation are selected from k bivariate normal distribution। তাহলে k সংখ্যক বাইভেরিয়েট নরমাল ডিস্ট্রিবিউশন থেকে আমরা n1 n2 up to nk pair of observation randomly সিলেক্ট করলাম। তারপরে সেকেন্ড ক্লজে আসো যে আমরা ধরে নিচ্ছি দ্য স্যাম্পলস আর ইন্ডিপেন্ডেন্ট। আমরা যেই পপুলেশনগুলো থেকে স্যাম্পলগুলো কালেকশন করেছি সেই পপুলেশনের স্যাম্পলগুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। এখন আসো নাল হাইপোথিসিস। নাল হাইপোথিসিস কি? আগে ছিল রো 1 ইকুয়াল টু রো 2, যেহেতু এখন স্যাম্পলগুলো কে সংখ্যক, অর্থাৎ আমরা কে সংখ্যক বাইভেরিয়েট নরমাল ডিস্ট্রিবিউশন থেকে স্যাম্পল কালেকশন করেছি, তার মানে আমার পপুলেশনও কে সংখ্যক। তো আমি এখানে রো 1 ইকুয়াল টু রো 2 আপ টু রো কে ধরব। অল্টারনেটিভে আসো অ্যাট লিস্ট 2 কোরিলেশন কোএফিসিয়েন্ট আর আনইকুয়াল, কমপক্ষে দুটো অসমান, ঠিক আছে। এখন এই টেস্ট স্ট্যাটিস্টিকটা দেখো সেভারাল কোরিলেশনের ক্ষেত্রে কিন্তু আবার টেস্ট স্ট্যাটিস্টিক চেঞ্জ। সেটা কি? যে এই ক্ষেত্রে আমরা সেভারাল কোরিলেশনের ক্ষেত্রে মনে রাখতে হবে এটা কাই স্কয়ার টেস্ট স্ট্যাটিস্টিক হবে। তো কাই স্কয়ার টেস্ট স্ট্যাটিস্টিকের ক্ষেত্রে ফর্মুলাটা কি হবে? সামেশন i ইকুয়াল টু 1 টু k ni minus 3 into zi minus summation ni minus 3 into zi whole square divided by summation ni minus 3। এই ক্ষেত্রে তোমরা একটু খেয়াল রাখবে, এখানে যেটা সেটা হচ্ছে এই যে হোল স্কয়ারটা ভুল করবে না। হোল স্কয়ারটা কি? এই পুরোটার উপরে হোল স্কয়ার, অর্থাৎ সামেশন ni minus 3 into zi। এখানে তোমার যে কাজটা করতে হবে, যখন কাজটা করবে n1 minus 3 into z1 plus n2 minus 3 into z2 plus n3 minus 3 into z3, এরকম করতে করতে nk পর্যন্ত যাবা এবং যা সবগুলো যোগ হলে এরপরে হচ্ছে এটা স্কয়ার। ওকে, আর এখানেও নিচে দেখো n1 minus 3 যোগ n2 minus 3 যোগ n3 minus 3 যোগ n4 minus 4, এই ভ্যালুটা নিচে বসাবো। দেখো আমি একটু এটাকেও তোমাদের ফর্মুলাটার সুবিধার জন্য এটাকে একটু হাইলাইট করে দিই। তাহলে তোমাদের ভুলে যাওয়ার চান্সটা কম থাকবে। ওকে, এটা কিন্তু এখানে মাইনাস সাইন আছে। এখন তোমাদের যে কাজটা করতে হবে, ফর্মুলা কিন্তু ভুল করা যাবে না, ফর্মুলা কোনোভাবেই ভুল করা যাবে না। এই জন্য তোমাদের যে কাজটা করতে হবে ফর্মুলাগুলো লিখে লিখে মনে রাখতে হবে, এবং ফর্মুলা মনে রাখার কোনো বিকল্প নাই, মনে রাখতেই হবে। তাহলে দেখো এটাও কি করছে, এটা অ্যাপ্রক্সিমেটলি কাই স্কয়ার ডিস্ট্রিবিউশন ফলো করছে, তার ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে k-1। ওকে, তাহলে আমরা এখানে দেখো একটু খেয়াল করলে আমাদের লাগছে কি, যখন তুমি ম্যাথমেটিক্যালি এক্সাম্পল নিয়ে কাজ করবে তখন তোমার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে শুধু জেড আই। এনআই তো তুমি অবজারভেশন গুলো থেকেই পেয়ে যাবে, এখানে তোমার জেড আই লাগবে, এখানেও জেড আই লাগবে। তাহলে জেড আই এর সূত্র দেখো, আগে যে জেড আই এর সূত্র লিখেছো সেই একই রকম, শুধু এখানে আই আছে। আগে যেমন z1 ছিল z2 ছিল, এখন হচ্ছে zi half log e 1 plus ri divided by 1 minus ri। তাহলে এখন তুমি z1 এর জন্য একটা পাবে, z2 এর জন্য আরেকটা পাবে। এখানে অবশ্যই সবগুলোর জন্যই কি হবে, সবগুলোর জন্যই এক একটা করে কোরিলেশন কোএফিসিয়েন্ট পাবে। অর্থাৎ তোমার যদি পপুলেশন 3টা থাকে তাহলে 3টা স্যাম্পল কোরিলেশন পাবে। যদি 4টা পপুলেশন থাকে তাহলে ওখান থেকে তুমি 4টা স্যাম্পল নিবে, 4টা স্যাম্পলের 4টা স্যাম্পল কোরিলেশন পাবে।
তাহলে 4টা স্যাম্পল কোরিলেশন যদি পাও তাহলে 4টা জেডআই পাবে। সুতরাং এই জেডআই এর ভ্যালুগুলো এখানে তোমরা বসিয়ে দিয়ে আফটার ক্যালকুলেশন দেন ইউ গেট কাই স্কয়ার টেস্ট ভ্যালু অফ টেস্ট ভ্যালু অফ কাই স্কয়ার। এটাকে আমরা বলতে পারি টেস্ট ভ্যালু অফ কাই স্কয়ার। তো আগের মতো করেই আমরা কমেন্টটা করব, সেটা হচ্ছে কি h naught is rejected if the calculated value of chi square is greater than equal to chi square 5% level of significance with k minus 1 degrees of freedom। তাহলে এখানে chi square আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে chi square এর সমান অথবা তার চেয়ে বড় অর্থাৎ 5% level of significance এ 5% level of significance এ chi square এর যে ভ্যালুটা পাবো সেটা যদি এটার চেয়ে ছোট হয় ক্যালকুলেটেড ভ্যালুর চেয়ে, অথবা আমরা বলতে পারি যদি ক্যালকুলেটেড ভ্যালুটা এই ভ্যালু টেবিল ভ্যালুটার চেয়ে বড় হয় তাহলে আমরা হাইপোথিসিসটাকে রিজেক্ট করে দেব, আদারওয়াইজ উই অ্যাকসেপ্ট দ্য নাল হাইপোথিসিস। তাহলে আমরা তখন সেই ক্ষেত্রে যদি হাইপোথিসিস রিজেক্ট হয়ে যায় তার মানে আমরা বলবো যে সবগুলো পপুলেশন কোরিলেশন সমান না, তাহলে অল্টারনেটিভ ট্রু হবে। তাহলে সেই ক্ষেত্রে লিখতে হবে কি at least 2 correlation coefficient are unequal, কমপক্ষে দুইটার কোরিলেশন কোএফিসিয়েন্টটা হচ্ছে অসমান। ঠিক আছে, আচ্ছা তারপরেরটা আমরা দেখি। এরপরে রিগ্রেশন কোএফিসিয়েন্ট। ওকে, তাহলে রিগ্রেশন কোএফিসিয়েন্টের ক্ষেত্রে দেখো the important test on regression coefficient are test for an assigned value of the regression coefficient and number 2 হচ্ছে equality of two regression coefficient। তাহলে এই ক্ষেত্রে আমরা দুটো টেস্ট করছি, একটা হচ্ছে একটা অ্যাসাইন ভ্যালু বা স্পেসিফাইড ভ্যালু থাকবে রিগ্রেশন কোএফিসিয়েন্টের, আর একটা হচ্ছে ইকুয়ালিটি অফ টু রিগ্রেশন কোএফিসিয়েন্ট। ওকে, আমরা যাই প্রথমেই আমাদের অ্যাজ ইউজুয়াল যেই অ্যাজাম্পশন গুলো সেগুলো a random sample of size n proves the observation is drawn from a bivariate normal distribution। তাহলে আমরা একটা র্যান্ডম স্যাম্পল ড্র করব একটা বাইভেরিয়েট নরমাল ডিস্ট্রিবিউশন থেকে। তারপরে আসো আমাদের হাইপোথিসিসটা। আমরা এই ক্ষেত্রে তোমরা জানো যে রিগ্রেশন কোএফিসিয়েন্টকে আমরা বি দিয়ে ডিফাইন করি, স্যাম্পল রিগ্রেশন কোএফিসিয়েন্ট, কিন্তু যখন পপুলেশন কোরিলেশন রিগ্রেশন কোএফিসিয়েন্ট হয় সেটাকে আমরা বিটা দিয়ে ডিফাইন করে থাকি। তাহলে h নট বিটা ইজ ইকুয়াল টু বিটা নট স্পেসিফাইড ভ্যালু, আর অল্টারনেটিভে আমরা যাব বিটা নট ইজ ইকুয়াল টু বিটা নট, বিটা নট ইজ ইকুয়াল টু বিটা নট। তাহলে টেস্ট স্ট্যাটিস্টিক কি হবে এই ক্ষেত্রে? টেস্ট স্ট্যাটিস্টিক t ইজ ইকুয়াল টু হচ্ছে b মাইনাস b নট ডিভাইডেড বাই রুট ওভার s divided by summation xi minus x bar whole square, which is follows the t distribution with n minus 2 degrees of freedom। তাহলে এই ক্ষেত্রে এটা আমরা কি দেখছি, এটা টি ডিস্ট্রিবিউশন ফলো করছে, তার ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে 2। আর এখানে আমরা দেখলাম যে আমরা এটা জানি বিটা কোথা থেকে পাবো, আমরা রিগ্রেশন কোএফিসিয়েন্ট, তোমরা রিগ্রেশন করেছো ফার্স্ট ইয়ারে, তাহলে সেই রিগ্রেশন থেকে স্যাম্পল রিগ্রেশন কোএফিসিয়েন্ট যেটা সেটা হচ্ছে আমাদের বি, আর পপুলেশন রিগ্রেশন কোএফিসিয়েন্ট এখানে স্পেসিফিক ভ্যালু একটা দেয়া থাকবে সেটা হচ্ছে বিটা নট। ঠিক আছে, আর তাহলে লাগছে কি, লাগছে আমাদের এসটা। তাহলে এসটা কি, দেয়ার হেয়ার এস স্কয়ার হচ্ছে রেসিডুয়াল সাম অফ স্কয়ার, রেসিডুয়াল মিন সাম অফ স্কয়ার। ঠিক আছে, আর আমরা জানি মিন সাম স্কয়ার মানেই হচ্ছে কি রেসিডুয়াল সাম অফ স্কয়ারকে যদি আমি ডিগ্রিজ অফ ফ্রিডম দিয়ে ভাগ করি তাহলে রেসিডুয়াল মিন সাম অফ স্কয়ার পেয়ে যাব। তাহলে এখানে দেখো এই পরের লাইনে আসছি আমরা, যেটা রেসিডুয়াল সাম অফ স্কয়ার ডিভাইডেড বাই n মাইনাস 2। তাহলে n মাইনাস 2 কোথা থেকে আসবে, এই যে ডিগ্রিজ অফ ফ্রিডম যেটা সেটাই হচ্ছে n মাইনাস 2। সবসময়ই মনে রাখবা যে মিন সাম অফ স্কয়ার যখন আমরা বের করি সেক্ষেত্রে কিভাবে করি, আমরা সাম অফ স্কয়ারকে যদি তার ডিগ্রিজ অফ ফ্রিডম দিয়ে ভাগ করি তাহলে আমরা সেখান থেকে মিন সাম অফ স্কয়ার পেয়ে যাই। তাহলে দেখো এখানে এটা আমরা রেসিডুয়াল সাম অফ স্কয়ারটা আমরা কিভাবে বের করব, সাম অফ স্কয়ার অফ y মাইনাস রিগ্রেশন সাম অফ স্কয়ার। ওকে, আবার এটাও বের করার ক্ষেত্রে এটা তোমরা যখন প্র্যাকটিক্যালি কাজ করবে বা এক্সাম্পল নিয়ে কাজ করবে তখন আরো এই জায়গাগুলো তোমরা হাতে কলমে কাজ করবে। এখান থেকে দেখো সাম অফ স্কয়ারটা রয়ে গেল, রিগ্রেশন সাম অফ স্কয়ার কিভাবে বের করবে, রিগ্রেশন সাম অফ স্কয়ারটা সমান আবার b ইনটু সাম অফ প্রোডাক্ট অফ x। তাহলে বিটা কোথা থেকে আসছে, বিটা হচ্ছে আমাদের স্যাম্পল কোরিলেশন যেটা আমরা পেয়েছি সেটা, আর এই যে দুটো ভ্যারিয়েবলের যে সাম অফ প্রোডাক্ট যেটা সেই সাম অফ প্রোডাক্টটা আমরা এখানে বসিয়ে দিই।
তাহলে অ্যাকচুয়ালি এস স্কোয়ারটা আমরা কিভাবে পাচ্ছি? এস স্কোয়ারটা আমরা পাচ্ছি সাম অফ স্কোয়ারস অফ ওয়াই, খেয়াল করো দুটোর ক্ষেত্রে কিন্তু সাম অফ স্কোয়ারস অফ ওয়াই মাইনাস স্যাম্পল রিগ্রেশন কোএফিসিয়েন্ট ইনটু সাম অফ প্রোডাক্ট অফ এক্স ওয়াই ডিভাইডেড বাই হচ্ছে n মাইনাস 2, অর্থাৎ তার ডিগ্রিজ অফ ফ্রিডম। তাহলে এই ক্ষেত্রে কমেন্ট আগের মতোই যে A0 is rejected if the calculated value of mod t greater than t at 5% level of significance with n minus 2 degrees of freedom, otherwise it is accepted at 5% level of significance. Okay, then আমরা দেখি যে equality of two regression coefficient। তাহলে এই ক্ষেত্রে তোমাদের যে কাজটা করতে হবে, অ্যাজাম্পশনের ক্ষেত্রে যাও, two random sample of n1 and n2 pair of observation are drawn from two bivariate normal distribution। আগের মতো যে দুটো আমরা পেয়ার অফ অবজারভেশন পেয়েছি, যেটা দুটো বাইভেরিয়েট নরমাল ডিস্ট্রিবিউশন থেকে নেওয়া হয়েছে র্যান্ডম। আর আরেকটা যেটা অ্যাজাম্পশন সেটা হচ্ছে টু স্যাম্পলস আর ইন্ডিপেন্ডেন্ট, এটাও আমরা আগে বলে আসছি। ওকে, এখন আসো এইচ নট কি? এইচ নট হচ্ছে বিটা 1 ইকুয়াল টু বিটা 2, আর গতানুগতিক ভাবে h1 ইকুয়াল টু হবে বিটা 1 নট ইকুয়াল টু বিটা 2। এই ক্ষেত্রে টেস্ট স্ট্যাটিস্টিকটাও কিন্তু ঠিক, কিন্তু তার টি এর চেহারাটা আবার ভিন্ন। এই ক্ষেত্রে কিরকম? b1 মাইনাস b2 s ইন্টু রুট ওভার 1 বাই সামেশন xi1 x1i minus x1 bar plus 1 by summation x2i minus x2 bar whole square with degrees of freedom হচ্ছে কি n1 plus n2 minus 2। কেন? কারণ তোমাদের n1 আগেরটাতে ছিল n minus 2। n minus 2 কেন? আমরা জানি যে পেয়ার অফ অবজারভেশন ছিল আমাদের n, কিন্তু ওখানে কিন্তু দুটো ভ্যারিয়েবল ছিল। রিগ্রেশন কোএফিসিয়েন্টের ক্ষেত্রে বলো বা কোরিলেশন কোএফিসিয়েন্টের ক্ষেত্রে বলো, দুটো ভ্যারিয়েবল নিয়ে আমরা কাজ করেছিলাম, তো যার কারণে n-2 ছিল। আর এখানে দেখো, এখানে n1 এর জন্য আমাদের n1 হলো, কিন্তু n1 এর জন্য আমার কি দুটো রিগ্রেশন দুটো ভ্যারিয়েবল কাজ করবে, আর n2 এর ক্ষেত্রেও দুটো ভ্যারিয়েবল কাজ করবে। তাহলে এটার জন্য হচ্ছে 2 মাইনাস, এটার জন্য 2 মাইনাস। এই কারণে এখানে ডিগ্রিজ অফ ফ্রিডম হয়ে গেল n1 plus n2 minus 4। Now s square is equal to হচ্ছে residual sum of square of first sample plus residual sum of square of second sample divided by their degrees of freedom। ওকে, এখন আসো এই রেসিডুয়াল সাম স্কয়ারটাকে আমরা কিভাবে লিখছি, যে n1 minus 2 into s1 square plus n2 minus 2 into s2 square divided by হচ্ছে n1 plus n2 minus 4। আর এই s1 square আমরা s2 square কিভাবে বের করব সেটা কিন্তু আমরা এর প্রথম দিকে যে মিন বা মিনের যে টেস্ট আমরা করেছি টি টেস্টে, সেখানে কিন্তু আমরা s1 square এবং s2 square বের করেছি। ওইভাবেই তোমরা s1 square s2 squareটা বের করবে। আর আমরা যখন এক্সাম্পল গুলো নিয়ে কাজ করব তখন তো তোমরা দেখতেই পাবে। তাহলে এইভাবে আমরা s1 s স্কয়ারটা পেয়ে যাব। s স্কয়ারটার পরে আমরা কিন্তু s স্কয়ারের পরে আমরা এখানে t এর ভ্যালুটা বসিয়ে দেব, অর্থাৎ এখানে স্যাম্পল রিগ্রেশন কোএফিসিয়েন্ট দুটো বসাবো, s স্কয়ার যেটা পাবো সেটাকে রুট করে আমি s পেয়ে যাব, আর বাকি ভ্যালুটা এখানে আমি বসিয়ে দিলেই t এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি। তাহলে আগের মতো করেই h0 is rejected if the calculated value of mod t is greater than 5% level with n1 plus n2 minus 4 degrees of freedom, otherwise it is accepted। আমি আশা করছি যে তোমাদের কোনো সমস্যা এখানে হবে না। আমরা আজকে মোটামুটি ভাবে কোরিলেশন রিগ্রেশন পুরোটাই শেষ করেছি টেস্টের ক্ষেত্রে। পরবর্তীতে আমরা বাকি কাজগুলো করব। তো তোমাদের এই ব্যাপারে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে নেক্সট ক্লাসে আগে ওভার ফোনে আমাকে জানাবে। আমি সেটা আমার মনে হচ্ছে না যে তোমাদের কোনো সমস্যা হবে ইনশাআল্লাহ। তো আজকে তাহলে আমরা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। তোমরা ভালো থেকো, নিরাপদে এবং সুস্থ।